পুরীর মন্দিরে এসেছি পুজো দিতে। আর আপনারা সবাই জানেন যে পুরীর মন্দিরে কিন্তু ভেতরে ক্যামেরা নিয়ে প্রবেশ করতে দেয় না এবং মন্দিরের ছবিও তুলতে দেয় না। তাই পুরী ধামে জগন্নাথ মন্দির, এর কিন্তু অনেক ইতিহাস আছে। আমরা অনেকেই জানি, আবার অনেকেই জানি না। শুরুটা করা যাক এখান থেকেই। উঠলো বাই তো কটক যাই, হঠাৎ করেই ঠিক হয়েছে। আর তারপরে বেরিয়ে পড়েছি গাড়ি নিয়ে পুরীর উদ্দেশ্যে। সেই 2016 সালে শেষবার পুরী গিয়েছিলাম ট্রেনে। তারপরে এত বছর পর আবার পুরীতে যাচ্ছি এবং এবার যাচ্ছি গাড়িতে। সত্যি রাস্তাঘাট একেবারে অপূর্ব এবং ভীষণ ভালো। পুরীর মন্দিরে এসেছি পুজো দিতে এবং আপনারা সবাই জানেন যে পুরীর মন্দিরের ভেতরের ছবি তুলতে দেওয়া হয় না, তাই জন্য বাইরে দাঁড়িয়ে খানিকটা তোলার চেষ্টা করছি। একটু পরেই পুজো দিতে যাব জগন্নাথ দেবকে এবং তারপরে আর যা যা রয়েছে অবশ্যই দেখাবো। আপাতত এই পর্যন্তই যে পুরীর মন্দিরের সামনে রয়েছে, একটু পরেই পুজো দিতে। জানি না কতটা অবধি ক্যামেরা নিয়ে যাওয়া যাবে, অর্থাৎ মোবাইল নিয়ে যাওয়া যাবে। ভেতরে ঢুকেছি, এখনো পর্যন্ত বারণ করেনি মোবাইল নিয়ে ঢুকতে। হচ্ছে একদম পুরীর মন্দিরের কাছাকাছি যখন চলে যাবো, একদম ভেতরে ঢুকে পড়েছি এবং দেখা যাচ্ছে মন্দিরের বেশ খানিকটা অংশ এবং তারপরে আমরা ওই পথে চলেছি। খুব একটা ভিড় কিন্তু আজকে নয়। এই মুহূর্তে ঘড়িতে বাজে হচ্ছে 8:44। খুব একটা ভিড় দেখতে পাচ্ছি না এবং মন্দিরের ভেতরে গিয়ে বোঝা যাবে সেখানে কতটা ভিড় আছে। সত্যি মন্দিরের ভেতরে গিয়ে বুঝেছিলাম যে পুরীর মন্দির কখনোই ফাঁকা থাকতে পারে না এবং সেখানে গিয়ে আপনাদের কি পরিস্থিতি ছিল সেটা দেখাতে পাচ্ছি না, কারণ সেখানে ক্যামেরা অ্যালাউড ছিল না। পুরী ধামে জগন্নাথ মন্দির, এর কিন্তু অনেক ইতিহাস আছে। আমরা অনেকেই জানি, আবার অনেকেই জানি না। সেই ইতিহাসের একটুখানি এই মুহূর্তে তুলে ধরবো। তা হলো এই পুরী ধামে যে প্রথম অর্থাৎ জগন্নাথ দেবের প্রথম অবতার নীলমাধব, সে জেলের ঘরে অর্থাৎ সাভারি বলে তার ঘরে জন্মলাভ করেছিলেন বলে সেই জন্য এই পুরীর মন্দিরের প্রবেশাধিকার অর্থাৎ একেবারে মূল মন্দিরে সেখানে কিন্তু এই সাভারিরা তারাই কিন্তু সমস্ত কিছু করেন। আর ব্রাহ্মণ যারা 600 ব্রাহ্মণ বাইরে থেকে তারা কাজ করেন। আমরা জানি যে প্রত্যেক দিন 56 ভোগ হয় এবং 6 বার এই ভোগ দেওয়া হয় এবং 6 বার জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার পোশাকও পরিবর্তন করা হয়। অনেক ইতিহাস আছে, সেদিকে অবশ্যই আসবো। কিংবদন্তি অনুসারে প্রথম জগন্নাথ মন্দিরটি রাজা ইন্দ্রদ্যুম্ন, ভরত ও সুনন্দের পুত্র এবং মহাভারত ও পুরাণে উল্লিখিত মালব রাজা দ্বারা নির্মিত হয়েছিল। স্কন্দ পুরাণ, ব্রহ্মপুরাণ এবং অন্যান্য পুরাণে পাওয়া পৌরাণিক বিবরণ এবং পরবর্তীতে ওড়িয়া গ্রন্থে বলা হয়েছে যে ভগবান জগন্নাথকে মূলত বিশ্ববাসু নামে একজন সাভারের রাজা ভগবান নীলমাধব হিসেবে পুজো করেছিলেন। দেবতার কথা শুনে রাজা ইন্দ্রদ্যুম্ন একজন ব্রাহ্মণ পুরোহিত বিদ্যাপতিকে পাঠালেন সেই দেবতাকে খুঁজে বের করার জন্য, যাকে বিশ্ববাসু গোপনে একটি ঘন জঙ্গলে পুজো করতেন। বিদ্যাপতি অনেক চেষ্টা করেও জায়গা পেলেন না, কিন্তু শেষ পর্যন্ত তিনি বিশ্ববাসুর কন্যা ললিতাকে বিয়ে করতে সক্ষম হন। বিদ্যাপতি বারবার অনুরোধে বিশ্ববাসু তার জামাতাকে একটি গুহায় তালাবদ্ধ করে রেখেছিলেন, যেখানে ভগবান নীলমাধবের পূজা করা হয়েছিল। বিদ্যাপতি অত্যন্ত বুদ্ধিমান ছিলেন। পথে তিনি সরিষার বীজ মাটিতে ফেলে দেন। কয়েকদিন পর বীজ অঙ্কুরিত হয়, যা তাদের পরে গুহাটি শনাক্ত করতে সাহায্য করেছিল। তাদের কথা শুনে রাজা ইন্দ্রদয়ামন অবিলম্বে দেবতাকে দেখতে ও পুজো করার জন্য ওদ্রা দেশ অর্থাৎ ওড়িশা তীর্থযাত্রায় চলে যান, কিন্তু এখানে দেবতারা অদৃশ্য হয়েই ছিলেন। ফলে রাজা হতাশ হলেন। এই সময় দেবতারা বালিতে লুকিয়েছিলেন। রাজা দেবতাকে না দেখে ফিরে না আসার জন্য দৃঢ় সংকল্পবদ্ধ হয়ে নীল পর্বতে আমরণ অনশনে গেলেন। তখন একটি ঐশ্বরিক কণ্ঠস্বর শুনতে পান, তুমি তাকে দেখতে পাবে। এরপরেই রাজা একটি ঘোড়া উৎসর্গ করেন এবং বিষ্ণুর জন্য একটি মন্দির তৈরি করেন। মন্দিরে নারদের আনা নরসিংহ মূর্তি স্থাপন করা হয়। ঘুমের মধ্যে রাজা জগন্নাথের দর্শন পান। একই সময় একটি সূক্ষ্ম কণ্ঠ তাদেরকে সমুদ্রের ধারে একটি সুগন্ধি গাছ পেতে এবং তা থেকে মূর্তি তৈরি করতে নির্দেশ দেয়। সেই অনুসারেই রাজা জগন্নাথ বলরামের পূজা শুরু করলেন। এ গেল একটি দিক। আরো অনেক দিক আছে জগন্নাথ মন্দিরের
প্রতিষ্ঠার সম্পর্কে।